ইভান সানায়াকে সোজাভাবে দাঁড় করিয়ে নিচে তাকালো। দেখলো সানায়ার জুতোর ফিতে খুলে গেছে। ইভান নিজেই তার জুতোর ফিতে লাগিয়ে দিতে দিতে বলল, এখনো ফিতা লাগানো শিখুনি? এদিকে সানায়া ইভানের ঘন চুলগুলোর দিকে তাকিয়ে রইল। সে আজ পর্যন্ত শুনে এসেছে মেয়েদের খোলা চুল ছেলেদের খুব আকর্ষণ করে, কিন্তু আজ সে নিজেকে দেখে ভাবছে মাঝে মাঝে ছেলেদের চুলও মেয়েদের আকর্ষণ করতে সক্ষম হয়। সানায়া হঠাৎ কী ভেবে ইভানের ঘন চুলের মধ্যে হাত ডুবিয়ে দিল। ইভান মাথা তুলে ভ্রু কুঁচকে সানায়ার দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে সালাম করছি না, যে মাথায় হাত দিয়ে দোয়া দিচ্ছ। সানায়া হেসে বলল, আমার দোয়া নিয়ে রাখো, মাঝে মাঝে বন্ধুদের দোয়ায় সফলতা আসে। ইভান দাঁড়িয়ে হাত ঝাড়তে ঝাড়তে বলল, কেমন সফলতা আসবে? এই ধরো প্রেমে পড়বে বা বিয়ের তারিখ ঠিক হবে। ইভান কিছু একটা ভেবে বাঁকা হেসে সানায়ার দিকে ঝুঁকে বলল, তাহলে মনে করো তোমার দোয়া কবুল হয়ে গেছে। এই কথা বলে ইভান পাহাড়ের সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। সানায়া ইভানের কথায় সেকেন্ড খানেক স্থির হয়ে দাঁড়িয়ে থেকে ইভানের পেছন পেছন এসে বলল, কি বলে? দোয়া কবুল হয়ে গেছে মানে? তুমি প্রেমে পড়েছো নাকি তোমার বিয়ে ঠিক হয়েছে, কোনটা? ইভান কিচ্ছু বলল না। সে হাসির রেখা মুখে টেনেই নিচে নামছে। সানায়া বিরক্তির সুরে বলল, বলো না, চুপ করে আছো কেন? ইভান সানায়ার হাত ধরে বলল, এত প্রশ্ন করো কেন বলো তো? বললাম তো তোমার দোয়া কবুল হয়েছে। এখন বাসে গিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করো কি হয়েছে। এদিকে কয়েকদিন পর অরুণিকা কলেজ থেকে বের হয়ে দেখলো তার কলেজ গেটের সামনে ইমান দাঁড়িয়ে আছে। ইমানকে দেখেও না দেখার ভান করে অরুণিকা সামনে হেঁটে যেতে লাগলো। তখনই ইমান দৌড়ে তার কাছে এসে বলল, অরুণিকা, কেমন আছো? ইমান সামনে আসায় অরুণিকা এদিক ওদিক তাকিয়ে বলল, আপনি এখানে? তোমার সাথে দেখা করতে এসেছি। কেন? কথা থাকলে একদিন বাসে আসেন, তারপর কথা হবে। অরুণিকা আবারও হাঁটতে লাগলো। ইমান এবার তার পিছু পিছু হাঁটছে। অরুণিকা পেছনে ফিরে ইমানকে দেখে বলল, আপনি আমার পিছু নিচ্ছেন কেন? চলো তোমায় বাসায় নামিয়ে দিয়ে আসি। অরুণিকা ব্যস্ত কণ্ঠে বলল, না না, আহনাফ আমাকে নিতে আসবে। ইমান হঠাৎ অরুণিকার অনুমতি ছাড়াই তার হাত ধরে বলল, মিথ্যে কথা কেন বলছো অরু? আমি জানি আজ আহনব ভাই আসবে না। ইমানকে মনে মনে পছন্দ করলেও অরুণিকার কেমন যেন ভয় লাগছে। সে কোনোভাবেই ইমানের সাথে নিজেকে নিরাপদ ভাবতে পারছে না। সে ইমানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, আপনি আমার হাত ধরলেন কেন? আহনবও তো তোমার হাত ধরে, ওকে তো কখনো বারণ করনি। আহনাফ আর আপনি এক নন। জানি আমরা আলাদা, আর এটাও জানি তোমার কাছে আমি অনেক স্পেশাল। অরুণিকা অবাক হয়ে বলল, মানে? ইমান মুচকি হেসে বলল, চলো আমরা কোথাও বসি, তারপর সব কিছুর সমাধান হবে। অরুণিকা আবারও এদিক ওদিক তাকাতে লাগলো। মুহূর্তেই তার চোখের সামনে ভেসে উঠল আরাফের অভিমানী মুখ, আহনাফের রাগ আর বাকিদের উপেক্ষা। অরুণিকা কোনোভাবেই তার কাছের মানুষগুলোকে কষ্ট দিতে চায় না, তাই সে মাথা নেড়ে বলল, না, আমি আপনার সাথে কোথাও যাব না। যা বলার এখানে বলুন, বলে এখান থেকে চলে যান। ইমান কিছু একটা ভেবে বলল, ওকে ফাইন, বলছি শোনো। শুনছি, বলুন। আগে আমার দিকে তাকাও। অরুণিকা ইমানের দিকে তাকাতেই ইমান বলল, আমি তোমাকে ভালোবাসি অরু। অরুণিকা ইমানের মুখে এমন কথা শুনে অবাক হয়ে গেল। তার মনে অজানা ভালো লাগা কাজ করছে, তবু সেই ভালো লাগাটি প্রকাশ না করে বিস্ময়সূচক কণ্ঠে বলল, এটা আপনি আমাকে কেন বলছেন? তোমাকে না বলে কাকে বলবো? দেখুন, আমার আপনাকে ভালো লাগে না। ইমান হেসে বলল, মিথ্যে বলছো কেন অরু? আমি কেন মিথ্যে বলবো? আমি জানি তুমি মিথ্যে বলছো। আমি এটাও জানি তুমি আমাকে ভালোবাসো, আর এও শুনেছি তুমি আহনাবকে বিয়ে করতে চাও না। অরুণিকা অবাক হলো। সে মনে মনে ভাবল, এই কথা ইমান কিভাবে জানলো? আমি তো ওকে কখনোই এ কথা বলিনি, আর বাড়ির বাইরে তো কেউই এই বিষয়ে কিছু জানে না। আরাফরা তো কখনোই এই ব্যাপারে ইমানকে জানাবে না, কারণ ওরাও তো এই সম্পর্ক মানছে না।
আর মৌভাবি তো ইমানকে ভালোভাবে চেনেও না। তাহলে ইমানকে এই কথা কে বলেছে? আরবান মামা। কিন্তু উনি কেন শুধু শুধু ওকে এসব বলতে যাবেন? এইটা বলে ওনার কী বা লাভ হতে পারে? আজ শহরে বৃষ্টি নেমেছে। গুড়ি গুড়ি বৃষ্টি থেকে ঝাঁপিয়ে বৃষ্টি নেমেছে। সানায়া গাড়ি থামিয়ে বৃষ্টির মধ্যে রাস্তায় নেমে পড়ল। ইভান সানায়াকে আটকাতে পারল না। শহরের নিস্তব্ধ পথ, গোধূলি বেলা আর ঝুম বৃষ্টি, একটা রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি হয়েছে। ইভান তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে গাড়ির পেছন থেকে ছাতা বের করে সানায়ার কাছে গিয়ে বলল, তুমি কিন্তু তোমার গাড়ি নিয়ে বাসায় ফিরবে। আমি কিন্তু তোমাকে আর আমার গাড়িতে উঠাবো না। সানায়া বৃষ্টিতে ভিজতে ভিজতে বলল, কেন? আমার সিট ভিজে যাবে তাই। সানায়া ইভানের হাত থেকে ছাতা কেড়ে নিয়ে ছাতাটা বন্ধ করে দিল। ইভান সানায়ার এমন কাণ্ডে খুব বিরক্ত হলো। সানায়া ছাতা নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করছে। ইভান রাগী কণ্ঠে বলল, দেখো এটা রাস্তা, তোমার বাড়ির গার্ডেন না, যেভাবে লাফাচ্ছ। সানায়া হেসে বলল, এখন কি আমাকেই গাড়িতে উঠাবে না? তুমিও তো ভিজে গেছো। আমার ক্ষেত্রে যদি এমন নিয়ম থাকে তাহলে তোমার ক্ষেত্রে কেমন হবে? ইভান কিছুক্ষণ রাগী দৃষ্টিতে সানায়ার দিকে তাকিয়ে গাড়িতে উঠতে যাবে, তখনই সানায়া ইভানের হাত ধরে বলল, আমি যতদূর জানি তুমি মানুষটা প্রাকৃতিক, তাহলে এত চমৎকার মুহূর্ত হারিয়ে ফেলতে চাও কেন? ইভান সানায়ার মুখে এমন কথা শুনে অন্যমনস্ক হয়ে গেল। সানায়া ইভানের ভেজা চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, কি ভাবছো? ইভান সানায়ার প্রশ্নে ভাবনা থেকে বেরিয়ে সানায়ার হাত ধরে তাকে রাস্তার মাঝখানে নিয়ে গেল। সানায়া ইভানের এমন কাণ্ডে প্রচুর অবাক হলো। সানায়া কিছু বলার আগেই ইভান বলল, তোমার তো দেখছি চমৎকার মুহূর্ত সৃষ্টি করার খুব লোভ চড়ে বসেছে। আজকাল হয়তো তোমার মনটাও নিয়ন্ত্রণ হারাচ্ছে। সানায়া আমতা আমতা করে বলল। এমন কিছুই না। ইভান সানায়াকে নিজের কাছে টেনে এনে বলল, তোমাকে আজ একটা চমৎকার মুহূর্তের সাথে পরিচয় করিয়ে দেব। পরিচিত হতে চাও? সানায়ার গলায় কথা আটকে গেছে। সে কখনো কোনো পুরুষ মানুষের এত কাছে আসেনি, আর আজ সেই কাছে আসার অনুভূতি তার অন্তরাত্মা কাঁপিয়ে তুলছে। সানায়া ভাবছে, সে কি আজ ইভানকে বেশি পেয়ে যাচ্ছে? অনুভূতি ধীরে ধীরে বৃদ্ধি পাওয়া ভালো, কিন্তু আজ তার অনুভূতি সীমা হারাচ্ছে। এদিকে ইভান সানায়ার মুখের উপর লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে উষ্ণ কণ্ঠে বলল, আমি আগে কখনো বৃষ্টিসিক্ত কোনো মেয়ের দিকে তাকাইনি, আজ প্রথম দেখছি। সানায়া কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কেন দেখোনি? সময় সুযোগ একটাও হয়নি। আজ হয়েছে। তুমি সাথে থাকলে সব সুযোগ সহজে ধরা দেয়, সব সময় হাতের মুঠোয় চলে আসে। সানায়া লাজুক হেসে মাথা ঝোঁকালো। ইভান সানায়ার হাসি দেখেই বুঝল সানায়ার অনুভূতি শুধু বন্ধুত্বের মাঝে আবদ্ধ নেই, বহু দূর গড়িয়েছে। হয়তো সে প্রকাশ করার কোনো ভাষা পাচ্ছে না, হয়তো বা সাহস বা সুযোগ হচ্ছে না। মিনিট পাঁচেক এভাবেই তারা একে অপরের কাছাকাছি দাঁড়িয়ে রইল। হঠাৎ গাড়ির হর্ন শুনতেই ইভান সানায়াকে টেনে রাস্তার একপাশে চলে গেল, আর কিছুক্ষণ পর একটা গাড়ি তাদের অতিক্রম করে চলে গেল। সানায়া বলল, এই রাস্তায় গাড়ি কম আসা যাওয়া করে, তাই আমার এই জায়গাটা খুব প্রিয়। ইভান অন্যদিকে তাকিয়ে আছে। সানায়া তার কাছে এসে তার মুখটা নিজের দিকে ফেরাতেই ইভান সানায়ার হাতের দিকে তাকালো। সানায়া ইভানের এমন তাকানো দেখে হাত সরিয়ে একটু দূরে সরে দাঁড়ালো। হয়তো সে একটু বেশি অধিকার খাটিয়ে ফেলছে। তারা তো শুধুই বন্ধু, বন্ধু হয়ে কি এত অধিকার খাটানো উচিত? কিন্তু সানায়া তো ইভানকে শুধু বন্ধু ভাবে না, খুব কাছের মানুষ ভাবে, খুব আপন মানুষ ভাবে। তার ইচ্ছে করে সব বাধা ভুলে ইভানকে নিজের কাছে করে দিতে। তারা এখন প্রতিদিনই দেখা করে, আর দিন শেষে ইভান যখন সানায়াকে বিদায় দেয়, সেই মুহূর্তটা সানায়ার জন্য খুব কষ্টকর হয়ে যায়। সেই মুহূর্তে তার খুব কান্না আসে। তবুও পরের দিন তো আবার দেখা হবে, এই ভেবে আবারও নিজের মনকে বুঝিয়ে নেয়। ইভান গাড়ির পেছন থেকে একটা প্লাস্টিকের ব্যাগ বের করে সিটটা প্লাস্টিক দিয়ে মুড়িয়ে নিল। তারপর সানায়াকে বসতে বলল। সানায়া মুচকি হেসে গাড়িতে উঠে বসলো। ইভানও গাড়িতে উঠে বসে বলল, গোধূলি বেলায় মাঝ রাস্তায় বৃষ্টিস্নাত মুহূর্তে একটা সুদর্শন যুবকের কাছে নিজেকে উৎসর্গ করার অনুভূতিটা প্রতিটা যুবতী মেয়ের কাছে একটা চমৎকার মুহূর্ত। আর মানুষটা যদি হয় প্রিয়,
তাহলে সেই অনুভূতি মিষ্টি হাসিতে প্রকাশ পায়। কিন্তু যদি অপ্রিয় হয়, তাহলে এমন মুহূর্তে কোনো পুরুষের স্পর্শ চোখ ভারী হয়ে আসে। আর তোমার চোখ দেখে মনে হলো তুমি খুব মজা পেয়েছো। ইভানের শেষ কথাটা শুনে লজ্জায় সানায়ার মুখটা লাল হয়ে গেল। ঠান্ডার মধ্যেই সানায়ার মুখটা গরম হয়ে যাচ্ছে। ইভান সানায়ার লাজুক ভাব দেখে তার গাল টেনে ধরে বলল, তোমার এই হাসিটা আমার বেশি ভালো লাগে। বড় ঘরের মেয়েদের হাবভাব থেকে সম্পূর্ণ আলাদা একটা ভাব তোমার মধ্যে আছে, আর এটাই আমাকে বেশি আকর্ষণ করে। সানায়া মনে মনে লাফাতে লাগলো। আজকে ইভানের সব কথাই যেন তাকে হাওয়ায় ভাসিয়ে নিচ্ছে। আচ্ছা, ছেলেটা আজ এত মিষ্টি মিষ্টি কথা বলছে কেন? সানায়া বিড়বিড় করে বলল। তু নজর না পড়ুক। ইভান ভ্রুকুচকে সানায়ার দিকে তাকিয়ে বলল। কি করলে তুমি এটা? সানায়া অবাক হয়ে বলল। কখন কি করলাম আবার? ইভান শব্দ করে হাসলো। সে আর কিচ্ছু বলে গাড়ি চাবি ঘোরালো। এদিকে উপমার আগে গজগজ করতে করতে নিজের ডেস্কে এসে বসলো। আজকাল রিয়াজুর রহমানের কার্যক্রম তার কাছে সুবিধার মনে হচ্ছে না। সারাদিন তাকে এটা সেটা বলে নিজের কেবিনে ডেকে নেবে আর তার দিকে তাকিয়ে থাকবে। যদিও সে রিয়াজুর রহমানের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তাই বলে কি অ্যাসিস্ট্যান্টকে এভাবে দেখে থাকতে হবে? ডেস্কে বসে উপমা হাঁসফাঁস করছিল। তখনই রিয়াজুর রহমান তার চেয়ারে হেলান দিয়ে দাঁড়ালেন। উপমা কারো উপস্থিতি পেয়ে পেছন ফিরে রিয়াজুর রহমানকে দেখে ভরকে গেল। রিয়াজুর রহমান 2 হাত সামনে এনে বললেন, রিল্যাক্স রিল্যাক্স। এভাবে হনহনি আমার কেবিন থেকে বের হয়ে যাওয়ার কারণটা জানতে পারি? উপমা দৃঢ় কণ্ঠে জবাব দিল, আপনার এভাবে তাকিয়ে থাকাটা আমার পছন্দের নয়। পুরুষ মানুষ মেয়ে লোকের দিকে তাকাবে, এটাই স্বাভাবিক। বাট ট্রাস্ট মি উপমা, আমি খারাপ দৃষ্টিতে তোমার দিকে তাকাই না। এটা ভালো দৃষ্টি, শুভ দৃষ্টি। উপমা রিয়াজুর রহমানের দিকে সেকেন্ড খানিক রাগী দৃষ্টিতে তাকিয়ে ডেস্ক থেকে বেরিয়ে চলে এলো। রিয়াজুর রহমান উপমার পিছু নিতে গেলে নিয়াজ হোসেন তার হাত ধরে আটকালো আর বলল, রিয়াজ, নিজেকে নিয়ন্ত্রণে রাখ, তুই বাস্কার গ্রুপের এমডি। রিয়াজুর রহমান নিয়াজ হোসেনের হাত ছাড়িয়ে নিয়ে উপমার পিছু পিছু নেমে গেল। উপমা নিচে নামতে সিঁড়িতে তুর্যকে দেখে থমকে গেল। তুর্য উপমাকে দেখে দৌড়ে উপমার কাছে এসে বলল, উপমা কেমন আছো তুমি? উপমা কেমন আছো তুমি? কতদিন পর দেখলাম। আমার ফোন ধরো না কেন তুমি? 5 মাস হয়ে গেছে, এখন তো অন্তত বাড়ি ফিরে আসো। আর কত অভিমান রাখবে? উপমা কিছু বলার আগেই রিয়াজুর রহমান পেছনে এসে দাঁড়ালেন। তুর্য রিয়াজুর রহমানকে দেখে অবাক হলো। রিয়াজুর রহমান হাত এগিয়ে দিয়ে বললেন, হাই, আমি রিয়াজুর রহমান, উপমার বস। রিয়াজুর রহমান অদ্ভুত দৃষ্টিতে উপমার দিকে তাকিয়েছে, যা দেখে তুর্যর খুব সন্দেহ হলো। এদিকে উপমা তুর্যর পাশ কাটিয়ে বের হতে যাবে, তখনই তুর্য তার হাত ধরে বলল, তোমার সাথে কিছু কথা ছিল। উপমা হাত ছাড়িয়ে নিয়ে বলল, অন্য একদিন, আমার এখন তাড়া আছে। উপমা এই বলে চলে গেল। তুর্য তার পিছু নিতে গেলে রিয়াজুর রহমান বললেন, আমি খুব সোজাসাপটা কথা বলা পছন্দ করি। তুর্য ভ্রু কুঁচকে রিয়াজুর রহমানের দিকে তাকালো। রিয়াজুর রহমান তার সামনে এসে বললেন, আমি উপমাকে পছন্দ করি। রিয়াজের কথা শুনেই তুর্যের ডাকে মুখ লাল হয়ে গেল। সে শান্ত কণ্ঠে বলল, আপনি পাগলের প্রলাপ বকছেন মিস্টার রিয়াজ। রিয়াজুর রহমান হেসে বললেন, অবশ্যই। আর রূপারের পর এই প্রথম কেউ আমার মনে স্থান নিয়েছে। প্রলাপ বকা তো স্বাভাবিক। শি ইজ মাই ওয়াইফ মিস্টার রিয়াজ। আই নো, বাট মনে হয় না তোমাদের সম্পর্কে আর কিছু বাকি আছে। তুর্য হাত মুঠো করে রিয়াজের দিকে এগিয়ে এলো আর বলল, ওর দিকে নজর দিলে আমি আপনার প্রাণ নিয়ে নেব। রিয়াজুর রহমান অট্ট হাসি হেসে বললেন, আগে নিজের প্রাণ বাঁচাও তুর্য, তোমাদের জীবন ঝুঁকিতে আছে, স্পেশালি অরুণিকার। আর মুর্শিদ জুবাইর আমার বন্ধু, ওর কাছ থেকে আমি সব শুনেছি, জেনেছি। কিন্তু আদিলের মৃত্যুর একটা রহস্য রয়ে গেল। তুর্য ভ্রু কুঁচকে তাকালো। রিয়াজ বললেন, আমি অনেক কিছুই জানি যা তুমি জানো না, বরং তোমরা কেউই জানো না। আর উপমার জন্য আমি তোমাকে সেই তথ্যটা দিতে চাই। কোনো তথ্য?
আমি নিশ্চিত নই, তবুও আমার মনে হচ্ছে আরূপার মৃত্যুর সাথে তোমাদের পরিবারের খুন হওয়ার একটা সম্পর্ক আছে। এটা আপনি কিভাবে বুঝলেন? আরূপা আমার প্রথম ভালোবাসা ছিল। আমি একাই ওকে ভালোবেসেছিলাম, আর ও ভালোবাসতো একটা সাধারণ দোকানদারকে। ওর আত্মহত্যার পর তোমাদের বাড়িতে অনেক কিছুই ঘটেছিল, আর তার মধ্যে একটি হলো সেই দোকানদারকে বাসায় এনে মারধর করা। লোকটা তোমাদের বাড়িতেই সবার সামনে নিজের গলায় নিজেই ছুরি চালায়। আর আমার যা মনে হয় এই পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ডটা সেই দোকানদারের মৃত্যুর জের ধরেই হয়েছিল। আর সেই রাতে সবাই বাড়িতে ছিল। স্বাভাবিকভাবে সবাই বাড়িতে থাকার কথা নয়। জিসান, জিহান ওরা তো ক্যাম্প থেকে ফিরেছিল। তাহলে বোঝা উচিত সেদিন বাড়িতেই কেউ একজন ছিল যে সব তথ্য বাইরে দিয়েছে। আর তোমাদের বাড়িতে যারা ছিল সবাই মারা গেছে। এটা তোমরা কিভাবে নিশ্চিত হয়েছো? তোমাদের বাড়ির গুপ্তচর তো এখনো বেঁচে আছে। কে? রহমতুল্লাহ। মানে উনি তো আমাদের বাড়িতে থাকতো, ইনফ্যাক্ট ওনাকে আমরা আগে কখনোই দেখিনি। রহমতুল্লাহকে দেখোনি, কিন্তু রুকনকে তো দেখেছো। রুকন? তুর্য কিছুক্ষণ ভেবে বলল, হ্যাঁ হ্যাঁ, ও আমাদের বাড়ির দারোয়ান ছিল। রহমতুল্লাহর ছেলে। তুর্য এই কথা শুনে অবাক হলো। রিয়াজ আবারও বললেন, সেদিন তোমাদের বাড়ির সব দারোয়ান নিখোঁজ হয়ে যায়। তাদের সবার পরিবার তাদের খোঁজ নিতে আসে, শুধু রোকনের খোঁজ নিতে কেউ আসেনি। সবাই মনে করতো সে অনাথ, কিন্তু সে এখনো বেঁচে আছে। আর আমি গত 2 দিন আগেই এই খবর পেয়েছি, তোমাকেই প্রথম জানালাম। আমার মনে হয় রুকনকে ধরতে পারলে সব ক্লিয়ার হয়ে যাবে। তুর্যের মাথাটা ঘুরছে, সবকিছুই গোলক ধাঁধার মতো হয়ে গেছে। রিয়াজ তুর্যের কাঁধে হাত রেখে বললেন, লিসেন ইয়াং ম্যান, আমি যা করছি উপমার জন্য, কারণ আমি শিওর আদিল সেই লোকটাকে চিনত যে এই হত্যাকাণ্ডে জড়িত ছিল, আর তাই আদিলকে মেরে ফেলা হয়েছে। আর আমার ধারণা মতে এবার তাদের টার্গেট আছে অহনাফ। লাল রঙের বেনারসি শাড়ি পরে বসে আছে অরুণিকা। আজ প্রথম সে শাড়ি পরেছে। মাউসিয়া তাকে ইচ্ছে মতো সাজিয়ে দিয়েছে। শতাব্দী হুইল চেয়ারে বসে অরুণিকার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আজ অরুণিকার নতুন জীবন শুরু হতে যাচ্ছে, তাই উপমা সব অভিমান ভুলে অরুণিকার জন্যই আজ বাসায় ফিরেছে। সানায়া আর রাহিও অরুণিকার বিশেষ অনুরোধে অরুণিকাকে সঙ্গ দিতে এসেছে। এই 5 জন মেয়ে অতিথি ছাড়া অরুণিকাকে সঙ্গ দেওয়ার জন্য আর কেউই নেই। অরুণিকা বসা থেকে উঠে শতাব্দীর পাশে বসে তার হাতটি ধরল আর বলল, সত্য আপু, আমার ভীষণ ভয় করছে। উপমা অরুণিকার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কেন ভয় পাচ্ছ অরুণিকা? তোমাকে কোথায় আমরা বাইরে বিয়ে দিচ্ছি বলো? শুধু 3 তলা থেকে 2 তলায় শিফট হবে। অরুণিকা উপমার কথায় মলিন হাসল। কয়েকদিন ধরে আহানাফ তার ওপর খুবই ক্ষিপ্ত। সেদিনের ঘটনার পর থেকেই আহানাফ খুব দূরত্ব রাখছে। অরুণিকাকে দেখলেই সে সরে যায়। এখন আহানাফ যে তাকে ক্ষমা করেনি এটা সে নিশ্চিত, কিন্তু ক্ষমা না করেও যে আহানাফ তাকে বিয়ে করার জন্য রাজি হয়েছে এটা নিয়েই তার ভীতি। সে মনে মনে ভাবছে বিয়ের পর আহানাফের সাথে সে কিভাবে ওঠা বসা করবে। আহানাফকে এরপর তাকে ক্ষমা করে দেবে? আহানাফ যদি তার কাছে আসতে চায় তাহলে সে কি করবে, কি বলবে, কিভাবে সমাধান করবে? আগে তো আহানাফের সাথে ছোটোখাটো বিষয় নিয়েই খুনসুটিতে ব্যস্ত থাকতো। এখন আহানাফ যদি তার বর হয়ে যায় তাহলে কি আগের মতোই আহানাফের সাথে ঝগড়া করতে পারবে, নাকি উপমার মতন সব রাগ অভিমান মনের মধ্যে পুষে রাখতে হবে? অরুণিকার মনে অনেক প্রশ্ন। এতদিন সে 6 জন পুরুষের কাছে আমানত ছিল, আর এখন সে শুধুই আহানাফের আমানত হবে। তাদের সম্পর্কের এত বড় পরিবর্তনে অরুণিকার ঠিক কী করা উচিত সে বুঝে উঠতে পারছে না। এমনকি সে কারো কাছে জিজ্ঞেস করারও সুযোগ বা সাহস পাচ্ছে না। সানায়া আর রাহির সাথে তার সম্পর্ক এত ঘনিষ্ঠ না। মাউসাদের সাথেও 4 বছরের দূরত্ব থাকায় সেই ঘনিষ্ঠতা অনেক কমে গেছে। এদিকে শতাব্দী কথা বলতে পারে না, আর উপমা আজই এসেছে, তাই অরুণিকা এত কিছু জিজ্ঞেস করার সুযোগও পায়নি। কিছুক্ষণ পর একজন হুজুর অরুণিকার কবুল নেওয়ার জন্য ঘরে এলো। অরুণিকা উপমার হাত ধরে শক্ত করে কেঁদে দিল। অরুণিকাকে কাঁদতে দেখে সবাই ব্যস্ত হয়ে গেল। রুমের বাইরে তুর্য আর ইমন দাঁড়িয়ে আছে। তারা অরুণিকার কান্নার শব্দ পেয়ে ভেতরে এলো। ইমন বলল, অরুণিকা, কবুল বলার পরই না হয় কান্নাকাটি করো, এখন কাঁদছো কেন?
মাউসিয়াত ইমনকে উদ্দেশ্য করে ধমকের সুরে বলল, তুমি মেয়েদের কান্নার কারণ বুঝবে না। ও কাঁদলে কাঁদুক না, তুমি আটকাচ্ছ কেন? ইমন মাউসিয়াতের বকুনি খেয়ে মুখ ভার করে বলল। শুধু দমকাবে? তুর্য বলল, তোর বউ তো তাও ধমকাচ্ছে। আমার বউ তো মুখে কোস্টেফ লাগিয়ে বসে আছে, কথা বলছে না, আমার দিকে তাকাচ্ছেও না। আরাফ পেছন থেকে এসে অরুণিকার পাশে বসলো। অরুণিকা আরাফের হাত ধরে বলল, ও তো আমার সাথে রাগ করে আছে। কবুল বলার পর যদি আমাকে বকা দেয়, আমাকে যদি মারে, তখন কি তুমি আমাকে প্রোটেক্ট করতে আসবে? আরাফ ব্যস্ত কণ্ঠে বলল, আহনাফ তোমাকে কেন মারবে অরু? ছোটবেলা থেকেই তো বকাঝোকা করতো, মাঝে মাঝে তো আমার কান মলে দেয়। বলো, তখন তো আমি তোমার কাছে অভিযোগ নিয়ে যেতাম। এখন বকলে কি তুমি আমাকে আগের মতো প্রোটেক্ট করবে না, আমার পক্ষ নেবে না? তুর্য বলল, টুইঙ্কেল, আমরা সবাই তোমার পক্ষে আছি। আহনাফ যদি তোমাকে কিছু বলে আমরা ওর নাক ফাটিয়ে দেব। তাহলে তোমরা কেন বারবার বলছো বিয়ের পর আমার সব দায়িত্ব ওর একার? তোমরা কি আর আমার দায়িত্ব নেবে না? উপমা অরুণিকার কাঁধে হাত রেখে বলল, অর্ণিকা শোনো, বিয়ের পর আমি তোমার রকস্টারের সাথে এই বাসায় এসেছি। মাউসিয়া তো ঠিক তেমনি ইমনের সাথে আছে। কিন্তু এরপরও আমার বাবা মা আমার কাছ থেকে দূরে সরে যায়নি। এখনো তারা আবার আমার সব বিষয় সিদ্ধান্ত নেন, আমাকে প্রোটেক্ট করার জন্য নিজেদের সাথে রেখেছেন। তাহলে বাকিরা কেন তোমাকে প্রোটেক্ট করার জন্য আসবে না? যখনই তোমার কারো প্রয়োজন হবে তখনই সবাই ছুটে আসবে। তুমি তো তাদের প্রাণ, তুমি তো এখনো তাদের ছোট্ট অরুণিকাই আছো। অরুণিকা চোখের পানি মুছে বলল, আগে আহনাফকে বলো আমার সাথে সুন্দর করে কথা বলতে। ও তো আমার সাথে কথাই বলে না। ও কথা না বললে আমি কবুল বলবো না। তুর্য বলল, আচ্ছা, আমি ওকে এখানে টেনে আনছি, দেখবে এখনই তোমার সাথে মিষ্টি ভাষায় কথা বলবে। তুর্য আর ইমন দুজনেই নিচে নামলো। নিচে নেমেই আহনাফকে সব জানালো। ইভান সব শুনে মাথায় হাত দিয়ে বলল, শুরু হয়ে গেছে বংচং করা। যাও তুলমি আনহাফ, যাও গিয়ে হবু স্ত্রীকে কবুল বলার জন্য রাজি করাও, নয়তো তোমার মান সম্মান থাকবে না। আহনাফ বসা থেকে উঠতে উঠতে বলল, পৃথিবীতে আমি মনে হয় প্রথম পর যার বউ তাকে বিয়ের আগে এমন উদ্ভট শর্ত দিয়েছে। ইমন আহনাফের কাঁধে হাত বুলিয়ে দিতে দিতে বলল, সবই কপাল। আহনাফ ওপরে উঠে অরুণিকাকে দেখে চেঁচিয়ে বলল, তুমি কি এখন আমাকে বিয়ে করবা নাকি করবা না? অরুণিকা মুখ ভার করে আরাফের হাত ঝাঁকিয়ে বলল, দেখেছো আরাফ, দেখেছো আমার সাথে কিভাবে কথা বলছে? আরাফ আহনাফকে ইশারায় শান্ত হতে বলল। আরাফ বলল, আহনাফ, তুই অরুর সাথে সুন্দর করে কথা বল। এখন তো তোরা নতুন জীবন শুরু করতে যাচ্ছিস, এখন আর পুরনো বিষয় মনে না রাখাই ভালো। আহনাফ উত্তরে মাথা নেড়ে অরুণিকার সামনে এসে দাঁড়িয়ে হালকা হেসে বলল, অরু, তুমি কি কবুল বলবে না? অরুণিকা মুচকি হেসে মাথা নেড়ে বলল, হ্যাঁ, এখন ঠিক আছে, এখন বলবো কবুল কবুল কবুল। এরপর অরুণিকা বিয়ের রেজিস্ট্রি পেপারে স্বাক্ষর করল। আহনাফ এবার বাঁকা হেসে নিচে নামতে নামতে ভাবল, এবার বুঝবে মজা। এত বছর আমাকে জ্বালিয়ে মেরেছ, এবার সময় আমার হাতে আছে। এখন আমি তোমাকে সবকিছুই সুদে আসলে ফিরিয়ে দেব, মিসেস আহনাফ। আহনাফ কবুল বলার পর বিয়ের কার্যবিধি সমাপ্ত হলো। তবে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলেই অরুণিকাকে আহনাফের ঘরে নিয়ে যাওয়া হবে। আপাতত সে নিজের ঘরেই থাকবে। এদিকে আহনাফের সাথে ছবি তুলতে তুলতে রাত 1টা বেজে গেছে। তবুও অরুণিকার ছবি তোলার শখ মেটেনি, তাই সে নিজেই ঘরে বসে একা একা ছবি তুলছে। এদিকে শতাব্দী চোখ পিটপিট করে অরুণিকার দিকে তাকিয়ে আছে। অরুণিকা বলল, সতু আপু, আমি তো নিজেকে দেখেই প্রেমে পড়ে যাচ্ছি। আমাকে শাড়িতে অনেক ভালো লাগছে না? শতাব্দীর চোখের ইশারায় হ্যাঁ বোঝালো। অরুণিকা শতাব্দীর হ্যাঁ শুনে আবারও ফোন নিয়ে ছবি ওঠাচ্ছে আর বিড়বিড় করে বলছে, কিন্তু ওই আহনাফের বাচ্চাটা একটু আমার প্রশংসা করেনি। হঠাৎ অরুণিকার ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে অপরিচিত নাম্বার দেখে সে শতাব্দীর দিকে তাকিয়ে বলল, এত রাতে কে ফোন দিয়েছে বলো তো? হয়তো আমার কলেজ ফ্রেন্ড, ফেসবুকে এনগেজড স্ট্যাটাস বসিয়েছি, তাই হয়তো কল দিয়েছে। অরুণিকা কল ধরতেই ওপাশ থেকে কেউ একজন বলল, ওরও বিয়েটা কেন করেছ? আমি কতবার তোমাকে বোঝালাম, তবুও তুমি কি আমার ভালোবাসা বুঝতে পারোনি? অরুণিকা ভ্রুকুঁচকে বলল, ইমান, আপনি? হ্যাঁ, আমি। 1 সপ্তাহ সময় ছিল আমাদের হাতে। বাসায় কেউ রাজি না হলে আমরা পালিয়ে বিয়ে করতে পারতাম, পরে সবাই এমনিতেই মেনে নিত। কি উল্টাপাল্টা বলছেন?
হ্যাঁ, বললাম তো আমি আপনাকে ভালোবাসি না, তবুও কেন বারবার আমাকে বিরক্ত করছেন? আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমি সব জানি ওরু। প্লিজ, এখনো সময় আছে, তুমি আমার কাছে চলে আসো। হ্যাঁ, আমি এতদিন বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না, কিন্তু তুমি যখন আমার কাছে চলে আসবে আমি সব ঠিক করে নেব। আমি তোমাকে অনেক আগে থেকে ভালোবাসতাম হলু, শুধু বলার সাহস পাইনি। কিন্তু এখন যখন জেনেছি তুমিও আমাকে ভালোবাসো, নিজেকে আর নিয়ন্ত্রণ রাখতে পারছি না। অরুণিকা কিছু না বলে ফোন কেটে দিয়ে নাম্বারটি ব্লক করে দিল। এই নিয়ে ইমানের 17টি নাম্বার সে ব্লক করেছে। সেই 1 সপ্তাহ ধরে ইমান অরুণিকাকে পালিয়ে আসার জন্য জোরাজুরি করছে, কিন্তু অরুণিকার একটাই উত্তর, সে কোনোভাবেই আরাফদের সাথে প্রতারণা করতে পারবে না। আরাফ যেখানে রাজি নেই সেখানে ওর কোনো হ্যাঁ নেই। অরুণিকা ফোন রেখে শতাব্দীর পাশে বসে বলল, সত্য আপু, আমার না আজকাল সব কিছু অবাক লাগছে। আমি ইমানকে পছন্দ করি, এই কথাটা ইমান কিভাবে জানলো বলো তো? ইমান এসব জানার পর থেকে আমাকে একটু শান্তি দিচ্ছে না, বারবার পালিয়ে আসার জন্য জোর করছে। আমি তো আগে থেকে বুঝতাম ও আমাকে পছন্দ করতো, হয়তো এখন আমি ওকে পছন্দ করি এটা জানার পর থেকে জোরাজোরি করছে। কিন্তু যা হচ্ছে তাতে আমি খুব অবাক হচ্ছি, কারণ এই বাড়িতে কেউ একজন তো চাইতো আমার আর আহনাফের বিয়ে না হোক, কারণ ইমান জোর করলে আমি পালিয়ে যাওয়াটা স্বাভাবিক, তাই না? কিন্তু আমি পালাচ্ছি না, কারণ আমি আরাফদের কষ্ট দিতে চাই না। আর এটা আরাফরা ভালোভাবেই জানে যে আমি ওদের ধোকা দিব না। কিন্তু কে জানে না এটা? মৌভাবিও জানে আমি আরাফের কথার অমান্য হই না। ভাবি তো আমাকে ছোটবেলা থেকেই চিনে, আমাকে চেনে না শুধু আরমান মামা, আর আমার ওনাকেই সন্দেহ হচ্ছে। কিন্তু এটা বুঝতে পারছি না উনি কেনই বা ইমানকে এসব বলবে। শতাব্দী অরুণিকাকে কিছু একটা বলার চেষ্টা করতে লাগলো, কিন্তু পারছে না। অরুণিকা শতাব্দীর হাত ধরে বলল, চিন্তা করো না আপু, আমি পালাবো না। অরুণিকা তার আপন মানুষদের ছেড়ে কোথাও যাবে না। হ্যাঁ, আহনাবকে আমি অমন ভালোবাসি না, হয়তো যেই ভালোবাসা তোমার আর তাহমিদের মধ্যে আছে সেই ভালোবাসা আমাদের মধ্যে নেই, কিন্তু আহনাবকে আমি অনেক ভালোবাসি, যেই ভালোবাসা শুধু বিশ্বাস আছে। আমার আর আহনাফের অনুভূতিহীন ভালোবাসা। চমৎকার না সতু আপু? এদিকে মুর্শিদ জুবায়ের আর রিজায়ুর রহমান মুখোমুখি বসে আছে। মুর্শিদ জুবায়ের গম্ভীর মুখে বললেন, তুই এত কিছু কিভাবে জানলি রিয়াজ? শাহবাজ খান জানিয়েছে। ওনাকে নাকি অরুণিকা আর আহনাফের বিয়েতেও নিমন্ত্রণ করা হয়নি, অরুণিকার সাথে দেখা করতে দেওয়া হয়নি। সবাই ভাবছে উনি মির্জা গ্রুপের সাথে মিলিত হয়ে ওই রাতে খুন করিয়েছে, কিন্তু বিষয়টা পুরোটাই উল্টো। খুন করিয়েছে রহমতুল্লাহ, আর রহমতুল্লাহকে সব তথ্য দিয়েছে তার ছেলে রুকুম। কিন্তু রহমতুল্লাহর এখানে কি লাভ হলো? এটাই তো বুঝতে পারছি না। তুই বললি রহমতুল্লাহ সেদিন তোর কথায় আমবাগান গিয়েছিল, তার মানে সে আগে থেকেই জানতো তোকে মৈত্রী গ্রুপের কেউ একজন ফোন দেবে। এদের 6 জনের বেঁচে যাওয়া কোনো ভাগ্যের খেলা ছিল না, এটা ওদেরই পরিকল্পনার অংশ ছিল। কিন্তু অরুণিকার বেঁচে যাওয়াটা ওদের ভাবনারও বাইরে ছিল। এখন তোর কথা মতে ওদের 6 জনের ভাষ্যমতে আর উপমার তুর্যের বিয়ের দিনের ঘটনা সবকিছু ক্যালকুলেশন করে বুঝলাম ওদের বিয়ে হোক এটা কেউ চায় না। যে ওদের বাঁচিয়ে রেখেছে সেই মূলত চায় না। শতাব্দী নামের এই মেয়েটির বিয়ের দিন ওদের কিছু লোক পিছু নিয়েছে, তাই তাহমিদ দ্বিতীয়বার শতাব্দীকে নিয়ে ভাবার কোনো সুযোগ পায়নি। তুর্য আর উপমার বিয়ের দিন ওদের উপর হামলা হয়েছিল। ইমন আর মাউসিয়াতের বিয়ের আগে আদিলের খুন হয়েছিল। আবার এখন অরুণিকার আহনাফের বিয়ের আগে নতুন কোনো ঝামেলা করার সম্ভাবনা থাকতেও পারে। এর একটা কারণ থাকতে পারে। বিয়ে হলে ওদের সম্পত্তির ভাগ ওদের স্ত্রীদের নামে চলে যাবে, এরপর উইল অনুসারে ওদের স্ত্রীদের মৃত্যুর পর তাদের সন্তান না থাকলে এর ভাগ কেউই পাবে না। তাহলে সবকিছু ঘুরে ফিরে সম্পত্তির ভাগে এসেই আটকাচ্ছে। কিন্তু ওরা বেঁচে থাকুক বা মারা যাক, সম্পত্তি এমনিতেও বাইরের কেউ পাবে না। তাহলে মুর্শিদ জুবায়ের রিয়াজুর রহমানকে থামিয়ে দিয়ে বললেন, পাবে, অরুণিকা পাবে। অরুণিকার কিছু হলে তার স্বামী পাবে। রিয়াজুর রহমান টেবিলের ওপর জোরে চাপড় মেরে বললেন, দ্যাটস এ গ্রেট ইনফরমেশন। আমি এটাই জানতে চাচ্ছিলাম। অরুণিকা আহনাফকে বিয়ে না করলেই তো তাদের সব কাজ সমাধান হয়ে গেল, আর হয়তো তাই রহমতুল্লাহ আহনাফকে মেরে ফেলার পরিকল্পনা করছে। হ্যাঁ, এটাই তো।
তাই রহমতুল্লাহ অরুণিকাকে আহনাফের বিরুদ্ধে অনেক কিছুই বুঝিয়েছিল। তাহলে তারা প্রথমে অরুণিকাকে এই বিয়ে থেকে দূরে সরাতে চেয়েছি, কাজ হচ্ছিল না, তাই এখন আহনাফকে মারার পরিকল্পনা করছে। এখন আমাদের এদের দুজনের সাহায্যে খুনিকে বের করতে হবে, আর শাহনাজ খান এই কেসে আমাদের সাহায্য করবেন। রিয়াজুর রহমান শাহবাজ খানকে ফোন করতেই তিনি আশ্বস্ত করলেন তিনি এই কেসে সাহায্য করবেন, আর বললেন, মিডিয়া এতদিন মনে করতো আমি মির্জাদের সাথে মিলিত হয়ে খুন করেছি, কিন্তু মির্জাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি শুধু ওদের একটা কেসে মন্ত্রীদের বিরুদ্ধে গিয়ে সাহায্য করেছিলাম। এই নিয়ে মন্ত্রীদের সাথে আমার কোনো সমস্যা হয়নি, সমস্যা ছিল মিডিয়া। আর আমি মিডিয়াকে নিজের নিরপরাধ হওয়ার প্রমাণ দিতে আগ্রহী ছিলাম না, কিন্তু আমি শুধু আমার ছোট বোনের শেষ চিহ্নটাকে আগলে রাখতে চেয়েছি। আমি চাই অরুণিকা তার মামার সাথে কথা বলুক, আর তাই আমার ভাগ্নির জন্য আমি আসল খুনিকে সামনে আনার সব চেষ্টা করব। এদিকে অরুণিকা বিকেলে হাঁটতে হাঁটতে লাইব্রেরিতে ঢুকেই থমকে গেল। ভ্রুকুচকে বলে উঠল, আরবান মামা, আপনি এখানে? আরবান তালুকদার মুচকি হেসে বললেন, এই তো সময় কাটছিল না, তাই ভাবছি এখানে বসে বই পড়ি। ও আচ্ছা। অরুণিকা খেয়াল করলো আরবান তালুকদার তাকের ওপর কিছু একটা লুকিয়ে রেখেছেন। আরবান তালুকদার সামনে থাকা একটা বই নিয়ে লাইব্রেরি থেকে বের হয়ে গেলেন। অরুণিকা এবার ভেতরে ঢুকলো, আর সেই জায়গায় হাত দিতেই দেখলো একটা চাবি। অরুণিকা চাবিটা নিয়ে ভাবতে লাগলো, এই চাবিটা তো। অরুণিকার কিছু মনে পড়তে সে লাইব্রেরি থেকে বের হয়ে নিজের রুমে চলে এলো। সে সারাদিন বসে বসে শুধু একটা কথাই ভাবছে। আরবান মামা, এই চাবিটা কেন খুঁজছিল? এটাতে তো আহনাফের রুমের চাবি। মূলত লাইব্রেরিতে প্রতিটা রুমে আলাদা চাবি রাখা আছে, আর আহনাফের রুমের চাবির গায়ে একটা চিহ্ন আছে। সেই চিহ্ন দেখে অরুণিকা চিনতে পেরেছে এটা আহনাফের রুমের চাবি। সন্ধ্যায় আরাফের সাথে এই বিষয়ে কথা বলার জন্য তার রুমের কাছাকাছি আসতে সে শুনল ভেতর থেকে তাহমিদ বলছে, আহনাফকে এখন সাবধানে থাকতে হবে। ওরা চায়নি অরুণিকার সাথে আহনাফের বিয়েটা হোক। এখন যেহেতু বিয়ে হয়ে গেছে, তাহলে ওরা আহনাফকে মেরে ফেলার চেষ্টা করবে। অরুণিকা মনে মনে ভাবল, আহনাফকে কেউ মারতে চেয়েছে, কিন্তু কেন? আগে আপনি আমার প্রশ্নের উত্তর দিন। অরুণিকা আবারও সরে আসতে আরবান তালুকদারের মুখোমুখি হলো। আরবান তালুকদারের চোখে মুখে চিন্তার ছাপ। অরুণিকা তাকে দেখে সৌজন্যমূলক হাসি দিয়ে সরে আসলো। পরনে সাদা শাড়ি, খোপায় সাদা বেলি ফুল বাঁধা, আর হাতে একগুচ্ছ সাদা গোলাপ নিয়ে ইভানের সামনে দাঁড়িয়ে আছে সানায়া। বহুদিন পর আজ সে সাহস নিয়ে তার ভালোবাসার কথা জানানোর জন্য ইভানের মুখোমুখি দাঁড়িয়েছে। এদিকে ইভান এক দৃষ্টিতে সানায়ার দিকে তাকিয়ে আছে। সানায়া বলল, তোমার কাছ থেকে দূরে থাকলে আমি ভালো থাকি না। তোমার দেখা পেলেই আমার মন শান্ত হয়ে যায়। কিভাবে যেন তুমি আমার মনের জায়গা করে নিয়েছো। তুমি ছাড়া হয়তো আমি অসম্পূর্ণ। তুমি আমার স্বপ্ন, অনেক শখের স্বপ্ন। আমি তোমাকে ভালোবাসি ইভান। ইভান কিছুক্ষণ সানায়ার এগিয়ে দেওয়া ফুলগুলোর দিকে তাকিয়ে রইল। তারপর ফুলগুলো হাতে নিয়ে সানায়ার দিকে তাকালো। সানায়ার চোখে আনন্দের হাসি। ইভান এই মুহূর্তটা হারাতে চাইছে না। সে সানায়ার হাত ধরে তাকে নিজের কাছে টেনে আনলো। সানায়া মুগ্ধ দৃষ্টিতে ইভানের দিকে তাকিয়ে রইল। ইভান হঠাৎ করে সানায়াকে এক ধাক্কায় মাটিতে ফেলে দিল। সানায়ার পরনের সাদা শাড়িটার সাথে সাথেই রাস্তার ধুলোর সাথে মিশে মলিন হয়ে গেল, আর তার চক্ষু বিস্ময়ে চিহ্ন ভেসে উঠল। সানায়া ওঠার আগেই ইভান ফুলগুলো সানায়ার মুখের ওপর ছুঁড়ে দিয়ে বলল, তোমার মতো সোকল্ড মেয়ে আমার মনে কোথাও জায়গা পায় না। এমন মেয়েদের আমি এভাবে ধাক্কা দিয়ে আমার পাশ থেকে রাস্তায় ছুঁড়ে ফেলি, এখন যেমনটা তোমার সাথে হলো। সানায়া এখনো মাটিতেই বসে আছে। ইভানের কথা শোনার পর থেকে সে শরীরে আর কোনো শক্তি পাচ্ছে না। তার গলায় কথা আটকে গেছে, চোখ দুটিও শীতল হয়ে গেছে। ইভান বাঁকা হেসে বলল, তোমাকে রাস্তায় বেশি মানাচ্ছে। ইভান মুখ ঘুরিয়ে সামনে হাঁটতে লাগলো। সানায়া মাটিতে ছড়িয়ে পড়া ফুলগুলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে উঠে দাঁড়ালো। তারপর কাঁপা কণ্ঠে বলল, ইভান দাঁড়াও। ইভান দাঁড়ালো না। সে সামনে হাঁটছে তো হাঁটছেই। সানায়া এবার পা বাড়ালো, আর ধীরে ধীরে পায়ের গতি বাড়িয়ে ইভানের সামনে এসে দাঁড়ালো আর বলল, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু এখন এসব কথা কেন বলছো? কি হয়েছে ইভান? তুমি কি কোনো ব্যাপারে আমার উপর রাগ করে আছো?
ইভান রাগী কণ্ঠে বলল, আমি তোমাকে ভালোবাসি না, আর আমি শুধু তোমাকে তোমার জায়গা দেখাচ্ছি। মন্ত্রীর মেয়ে আর মির্জা গ্রুপের এমডির বোন হয়ে তুমি নিজেকে যতটা যোগ্য ভাবছ, আমি তোমার সেই যোগ্যতাটাই দেখাচ্ছি। তোমার ভাই একজন ক্রিমিনাল, তোমার বাবা একজন খুনি, আবার সে বুড়ো বয়সে এসে অন্য নারীতে আসক্ত হয়ে পড়েছে। তাই তোমার বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে, তবুও তারা এক ছাদের নিচে থাকছে। ইন্টারেস্টিং। তোমার বোন মুন্সি গ্রুপের এমডিকে প্রেমের ফাঁদে ফেলে বসে আছে, আর তোমার সম্মানিত ভাবি আমার বন্ধুর প্রেমে হাবুডুবু খাচ্ছে। আর এদিকে তুমি এসেছো বেহায়ের মতো আমাকে ভালোবাসি বলতে। ইন্টারেস্টিং, রিয়েলি ভেরি ইন্টারেস্টিং ফ্যামিলি। নিজেই ভেবে দেখো, তোমার পুরো পরিবারই ভাবভাবে অনেক উপরে, কিন্তু মনের দিক থেকে এই রাস্তায় পড়ে থাকার যোগ্যতাও নেই। আর তোমার মতো মানহীন মেয়েকে আমি ভালোবাসবো? এটা খুবই হাস্যকর। সানায়ার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সানায়া ইভানের হাত ধরে বলল, আমার পারিবারিক অবস্থা হয়তো ভালো নয়, কিন্তু এখানে আমার তো কোনো দোষ নেই। আমাকে কি ভালোবাসা চায় না? তোমার রক্তে দোষ আছে, আর সেই নোংরা রক্ত আমার রক্তের সাথে কখনোই মিশবে না। ইভান সানায়ার হাত এক ঝটকায় সরিয়ে দিয়ে গাড়িতে উঠে বসল। গাড়ি চলে যাচ্ছে, আর সানায়া ঝাপসা চোখে ইভানের যাওয়ার দিকে দেখছে। তার শাড়ির আঁচল হাওয়ার তালে উঠছে। ইভানের গাড়ি যাওয়ার কিছুক্ষণ পর সানায়ার বডিগার্ডদের গাড়ি পার্কে ঢুকতেই তারা সানায়াকে মাটিতে অজ্ঞান অবস্থায় পেল। তারা তাকে সেখান থেকে হাসপাতালে নিয়ে গেল, আর ডাক্তার চেক আপ করে বলল, লো ব্লাড প্রেশার জন্য শরীর দুর্বল হয়ে পড়েছিল। সাহিল সানায়াকে দেখতে হাসপাতালে এলো। সানায়া ভাইকে দেখে পাশে থাকা খালি স্টিলের ট্রেটা ছুঁড়ে মারল। সাহিল অবাক হয়ে বোনের দিকে তাকিয়ে রইল। সে কাছে আসতে সানায়া চেঁচিয়ে বলল, তোমাদের জন্যই আমি আমার সব হারিয়ে ফেলেছি। যাও এখান থেকে। আই হেট ইউ সাহিল মির্জা, আই হেট ইউ। সাহিল সানায়ার হাত ধরে নরম সুরে বলল, সায়না, কি হয়েছে বোন? আর ইউ ওকে? সানায়া সাহিলের হাত ছাড়িয়ে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, তোমাদের জন্যই আমি ইভানকে হারিয়েছি। তোমাদের জন্যই আমার রক্ত নোংরা হয়ে গেছে। প্লিজ আমার সব রক্ত নিয়ে যাও। আমার এই নোংরা রক্ত লাগবে না। সানায়ার পাগলামো দেখে সাহিল খুব চিন্তায় পড়ে গেল। নার্স এসেও সানায়ার চর খেয়ে দূরে সরে দাঁড়ালো। দুজন নার্স তো বলাবলি করছে সানায়ার মানসিক বিকার ঘটেছে। এটাকে ডাক্তার সাহিলের রাগী চেহারা দেখে সানায়াকে ঘুমের ওষুধ দিয়ে ওই অবস্থায় ডিসচার্জ নিয়ে বাসায় চলে যেতে বলেছে, আর বলে দিয়েছে বাসায় থাকলেই সে আরও ভালো থাকবে। এদিকে ইভান সোজা আরাফের সাথে দেখা করতে তার চেম্বারে চলে গেছে। আরাফ ইভানের দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল, তুই এভাবে হুট করে এখানে এলি যে? ইভান মুচকি হেসে বলল, অনেক দিন পর তোর সেই ক্ষতের দাগগুলো মন থেকে মিটিয়ে ফেলতে পেরেছি। কিসের ক্ষত? সাহিল মির্জার দেওয়া সেই ক্ষত। আরাফ প্রকোচকে বলল, কি করেছিস তুই? থাক, এসব বাদ দে। এখন সাহিল মির্জা বুঝবে বিনা অপরাধে অন্যের ভুলে শাস্তি নির্দোষ কাউকে দিলে কেমন অনুভূতি হয়। যদিও শাস্তি অনেক সামান্য ছিল, কিন্তু এই আঘাত দেহে পড়েনি, একদম ভিতরে গিয়ে পড়েছে, আর এই ক্ষত সহজে মেটানো যাবে না। ইভান চেয়ার থেকে উঠতে উঠতে বলল, বাসায় আজ আমার পক্ষ থেকে ডিনারের ব্যবস্থা হবে। তাড়াতাড়ি কাজ সেরে বাসায় ফিরিস। আজ কিন্তু সবাই একসাথে বসে ডিনার করব। আরাফ মুচকি হেসে মাথা নাড়ল। মৃদুমন্দ হাওয়া, নদীর জলে তরঙ্গের ঢেউ, মাঝে মাঝে ছোট্ট একটা তরি। তরিতে কোনো মাঝি নেই, শুধু বসে আছে দুজন যাত্রী। তাদের নির্দিষ্ট কোনো গন্তব্য নেই, তারা একে অপরের মুখোমুখি বসে আছে আর মনে মনে কথা বলছে। শতাব্দী মুগ্ধ দৃষ্টিতে তাহমিদের দিকে তাকিয়ে আছে, আর তাহমিদ একটা ফুলের ঝুড়ি সামনে নিয়েই ফুল কাটছে। অরুণিকাই আজ তাদের বাইরে পাঠিয়েছে। বাংলাদেশে আসার পর থেকে শতাব্দী ঘরেবন্দি, বেশি হলে তার ছাদেই যাওয়া হয়, কিন্তু একবারও সে ঘর থেকে বের হয়নি। তাই অরুণিকা তাহমিদকে বলল শতাব্দীকে নিয়ে বাইরে যেতে। আর তাহমিদ আগে থেকে জানতো শতাব্দীর নদী, সমুদ্র এসব জায়গা ঘুরতে খুব বেশি ভালো লাগে। এই মুহূর্তে সমুদ্র দেখানো তো আর সম্ভব না, তাই কাছে একটা শাখা নদী ছিল, সেখানে এসে শতাব্দীকে নিয়ে গেল। তাহমিদ ফুল গাঁথা শেষ করে শতাব্দীর মাথায় সে ফুলের মালাটি লাগিয়ে দিল। শতাব্দী তরির পাঠাতনের সাথে লাগানো কাঠবোর্ডটিতে হেলান দিয়ে বসে আছে। তার এই মুহূর্তে একটা গান গাইতে ইচ্ছা করছে, কিন্তু তার কণ্ঠে কোনো প্রাণ নেই। তাই সে মনে মনে গাইল,